আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা আজকে ইংলিশ গ্রামারের একটি সহজ তবে কিছু প্যাঁচগোছ আছে এবং পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এমন একটা টপিক নিয়ে ভালোভাবে ডিসকাস করব। এই টপিকের যত প্যাঁচগোছ আছে পরীক্ষা আসার মতো সেগুলো আমরা দেখব এবং পরীক্ষায় কিভাবে প্রশ্ন এসেছিল আগে কিভাবে আসতে পারে এগুলো সব দেখব। ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দাও অথবা বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও, যে কোনো ইউনিটে তোমার খুব কাজ দেবে। এই টপিকটা এমন একটা টপিকটা হয়তো আমি এখন দেখালেই বুঝে যাবে। সেটার নাম হলো কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কি সেটা বোঝানোর আগে আমি তোমাদেরকে টেন্স পড়াবো। একটু বলবো হাই ভাইয়া কি বলছে এটা, টেন্স তো আপনি পড়াইলেন একদিন দুদিন, এখন আবার কিসের টেন্স পড়াবেন? না, আজকে আমি টেন্সের একবার ইন ডিটেল কিছু বলবো না। টেন্স নিয়ে আমি 2 মিনিট কথা বলবো। তোমাদেরকে শুধু একটু রিমাইন্ডার দিব, তোমরা একটু রিকল করবে 2-1টা পয়েন্ট যেগুলো এই কন্ডিশনাল করতে গেলে তোমাদের কাজে দিবে। কন্ডিশনাল কি এখনো শুরু করি নাই, কন্ডিশনাল আগেই টেন্সের 2টা পয়েন্ট নিয়ে একটু কথা বলে শেষ করবো, কেমন? তারপর আমরা জাম্প দিব আমাদের মূল টপিকে। আমি তোমাদেরকে টেন্সের ক্লাসে শুরুর দিকে কয়েকটা সেন্টেন্স দিয়েছিলাম, লাইক বেসিক অফ সেন্টেন্স বলে, টেন্স বলে, যে টেস্ট করবো টেস্ট, এমন 2টা সেন্টেন্স দিব। তোমরা শুধু একটু চিন্তা করবে এটা কি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স নাকি অন্য কোনো পাস্ট পারফেক্ট টেন্স। এমনটা আমি যদি লিখি যে হি হ্যাড আ বুক, একটা সহজ সেন্টেন্স লিখলাম শুধু লিখার জন্য, এখানে কোনো টেনশন নাই, প্যাঁচগোছ মনে করো না। শুধু হি হ্যাড আ বুক মানে তার ছিল একটা বই, এটা বোঝাতে চাইছি। আর একটা সেন্টেন্স লিখবো আমি এবার শি দিয়ে। হ্যাঁ, শি হ্যাড রেড আ বুক। আমি শুধু 2টা সেন্টেন্সই তোমাদেরকে একটু দেখাবো এবং বলতে চাইবো, তোমাদেরকে জিজ্ঞেস করতে চাইবো কোন টেন্স। প্রথম সেন্টেন্সটা কোন টেন্স তুমি কল্পনা করছো, একটু চিন্তা করো। নিশ্চয়ই সঠিকভাবে তুমি ধরতে পেরেছো এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স না। পাস্ট পারফেক্ট টেন্স না। কেন ভাইয়া? আমরা জানি হেড থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয় না, এটা কিন্তু ছিল না। হেড থাকলে পাস্ট পারফেক্ট টেন্স না, বরং হেড থাকার পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলেই সেটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে শুধু হেড আছে, তাহলে বাক্যটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। আবার সেকেন্ড সেন্টেন্স দেখো, শি হ্যাড মানে রিডের 3 নম্বর ফর্ম যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা মানে রেড, শি হ্যাড রেড, এটা পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে কি আমরা এম ইজ আর ওয়াজ আর দেখলেই কন্টিনিউয়াস টেন্স না। এম ইজ আর ওয়াজ এর পর ভার্বের সাথে আইএনজি থাকলেই কন্টিনিউয়াস, আবার আইএনজি থাকলেই কন্টিনিউয়াস না। মানে আইএনজি যুক্ত অনেক ওয়ার্ড আছে যেগুলো অ্যাডজেক্টিভ, লাইক আমরা জিরান পড়েছিলাম, পার্টিসিপল পড়েছিলাম, আইএনজি থাকলেই বাক্যটা কন্টিনিউয়াস টেন্সে না। আবার হ্যাভ হ্যাজ হ্যাড থাকলেই বাক্যটা পারফেক্ট টেন্স না, বরং শুধু হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো যদি প্রিন্সিপাল ভার্ব আকারে আসে তখন বাক্যটা সিম্পল টেন্স হয়। লাইক যদি আমি বলি আই হ্যাভ আ পেন, তখন বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট। মানে শুধু হ্যাভ হ্যাজ থাকলে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট, শুধু হ্যাড থাকলে বাক্যটা পাস্ট ইনডিফিনিট। আর হ্যাভ হ্যাজ হ্যাডের পর যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তখন ওটাকে আমরা পারফেক্ট টেন্স কল্পনা করব। তাহলে সহজ কথাগুলো নিশ্চয়ই তোমাদেরকে বোঝাতে পেরেছি, তোমরা সবাই বুঝছো। এবার আসো আমরা মূল কাজে যাই, যেটা আমাদের আজকের ক্লাসের টপিক, সেটা কি বেসিক্স অফ কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের বেসিক কি? সেন্টেন্সে একটা এস আছে, তাই না? সেন্টেন্স নাকি সি দিয়ে সেন্টেন্স, ঠিক আছে। আচ্ছা, বেসিক্স অফ কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল মানে কি আমরা সহজেই জানি যে যদি তুমি আসো তবে আমি আসবো, তুমি না আসলে তো আমি আসবো না, এমন একটা বিষয় থাকে না। আমরা প্রায়শ কন্ডিশন অ্যাড করি। যদি আমি টাকা পাই তবে আমি মোবাইল কিনবো, টাকা পাইলেই মোবাইল কিনবো। যদি আমি ঢাকা মেডিকেলে চান্স পাই তবে আমি ওই কাজটা করবো, মানে এমন একটা বিষয় কিন্তু আমরা দিয়ে রাখি, এটাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সের এই স্ট্রাকচারটা ইংলিশে আমরা কি ব্যবহার করি জানো? মোস্ট অফ দ্য কেসেস ইফ ব্যবহার করি। এখন ইফের বদলে আরো কিছু ওয়ার্ড আসতে পারে, সেগুলো আমরা ক্লাসের ভিতরে যখন যাব তখনই তোমরা বুঝে যাবে। ইফের বদলে আরো কিছু ওয়ার্ড আসতে পারে যেগুলো কিনা ইফের অর্থ দেয়। যেমন ইফের সাথে আমরা ওয়েন শব্দটা থাকলেও একই প্যাটার্নে কাজ করব। মাঝে মাঝে ওয়ার শব্দটাও কিন্তু ইফের অর্থ দিবে, টেনশন নাই, এখন প্র্যাকটিস যখন দেখবে তখন বুঝবে। মাঝে মাঝে হেড, যে হেড HAD হেড শব্দটা,
এটা ইফের অর্থ দিবে, কখনো কখনো SHOULD শুড এটাও ইফের অর্থ দিতে পারে, যেহেতু এটা খুব কম ব্যবহৃত হয়। এবার আসো, আমি কন্ডিশনাল বেসিক্স এখন শেষ করি নাই, শুরু করেছি মাত্র। আমি একটা সেন্টেন্স লিখব, ইফ আই গো দেয়ার, যদি আমি সেখানে যাই, শি উইল কাম হিয়ার। লিখলাম লেখার জন্য, যদি আমি সেখানে যাই তবে সেইখানে আসবে। এখানে কন্ডিশনাল সেন্টেন্সে কিন্তু বাক্যের দুটা পার্ট থাকে। কয়টা পার্ট থাকে? দুটা পার্ট। দেখো, এই একটা পার্ট, এই আর একটা পার্ট। আমি এখন ক্লজ পড়াচ্ছি না, টেনশন নাই, শুধু বলে রাখছি এই ক্লজ মার্কার যুক্ত যে অংশটা, এটাকে আমরা বলি সাবঅর্ডিনেট ক্লজ, অন্যটা হলো প্রিন্সিপাল ক্লজ। এখানে দেখার বিষয় যেটা, তুমি বাক্যের শুরুতে কখনো ইফ থাকবে, কখনো ওয়ার থাকবে, কখনো হ্যাড থাকবে, মাঝে মাঝে পরীক্ষা দেখেছি, খুব কম যদিও, শুড দিয়ে বাক্য শুরু করা হয়েছে। এখন এই ওয়ার্ডগুলোকে তুমি কন্ডিশনাল কিভাবে বুঝবে? এটা সহজ উপায় হলো, তুমি দেখবে বাক্যের মাঝে একটা কমা আছে, মানে কমা দিয়ে যুক্ত একটা সেন্টেন্স, তারপরে আবার আরেকটা সেন্টেন্স আছে, তখন তুমি এটা বুঝে যাবে এটা যে কন্ডিশনাল সেন্টেন্স। দিব আমি, টেনশন নাই। বাক্যের শুরুতে হেড দেখলেই মানে ইন্টারোগেটিভে নিয়ে যাওয়া যাবে না। বাক্যের সাথে প্রশ্নবোধক চিহ্ন থাকলেই তো সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় নাকি? কোনো সেন্টেন্স নিশ্চয়ই ইন্টারোগেটিভ হয় না উইদাউট হ্যাভিং এ ইন্টারোগেটিভ কোড, তাই না? ইন্টারোগেটিভ মার্কস ছাড়া কিন্তু হয় না। তাহলে এখানে আসো, ইফ যখন বাক্যে থাকে নিশ্চয় বাক্যের মাঝে কমা থাকবে। ইফের সাথে যেগুলো হয় থাকবে, লাইক ইফ ওয়ার হতে পারে, হেড হতে পারে, মোস্ট অফ দ্য কেসেস, তাহলে বাক্যের মাঝে একটা কমা থাকবে। তাহলে দেখো, ইফ আই গো দেয়ার শি উইল কাম হিয়ার। এখন এই সেন্টেন্সটা ওনারা উল্টায়ও ব্যবহার করতে পারে। কিভাবে? এই কথাটা কোনো আগে দিতে পারে, এই যে শি উইল কাম হিয়ার। দেখো, আমি যদি তোমার জন্য এভাবে আবার লিখি যে শি উইল কাম হিয়ার, শি উইল কাম হিয়ার ইফ আই গো দেয়ার। এখানে দেখো, এখানে কিন্তু বাক্যের মাঝে কোনো কমা আছে? কমা নাই। কিন্তু ইফটা যখন কনজাংশন যখন বাক্যের শুরুতে আছে তখন আমি বাক্যের মাঝে কমা দেব। কিন্তু ইফ বা ইফের মতো যেগুলো আমরা ব্যবহার করব বা করতে হবে, পরীক্ষা এসেছে, সেগুলো যদি বাক্যের মাঝে থাকে তখন তার কমা দেওয়ার কোনো প্রশ্ন আসে না। ইয়েস, আশা করি তোমাদেরকে কি বলা যায়, মূল কথাটা সহজে বোঝাতে পেরেছি। এবার আসি, কন্ডিশনাল কত প্রকার? ধরো তো, কন্ডিশনাল কত প্রকার সেটা লেখা আছে। কন্ডিশনাল সেন্টেন্স, দেখো কন্ডিশনাল সেন্টেন্স মানে কি? শর্তযুক্ত বাক্য। তোমাদেরকে যদি প্রশ্ন করি এই কন্ডিশনাল শব্দটা কোন পার্টস অফ স্পিচ, নিশ্চয়ই কেউ অ্যাডজেক্টিভ ভিন্ন অন্য কিছু বলবে না, তাই না? কন্ডিশনাল সেন্টেন্স, সেন্টেন্সটা কেমন? শর্তযুক্ত, অ্যাডজেক্টিভ। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার হতে পারে, কত ধরনের হতে পারে? বিভিন্ন বইতে বিভিন্ন প্যাটার্নে আছে, ওই ঘুরে ফিরে এই চারটাই। কি? জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল। এগুলো কি মুখস্থ করো বসে বসে? না, এই নাম মুখস্থ করাতে খুব বেশি লাভ নাই, লসও নাই। তুমি এটার কাজ জানলেই হবে, শুধু কাজগুলো আমি দেখাবো থ্রু আউট দ্য ক্লাস, কেমন? আসো, জিরো কন্ডিশনাল মানে কি? কন্ডিশনালকে অনেকে বলে যে সম্ভাব্য কন্ডিশনাল, লাইক প্রবেবল কন্ডিশনাল, আনরিয়েল কন্ডিশনাল, এমনটাও বলে থাকে। আমরা সেগুলো অর্থ দিয়ে বলে যাব। দেখো, জিরো কন্ডিশনাল মানে হলো এই যে ইফ যুক্ত অংশের একই উভয় পাশে প্রেজেন্ট টেন্স থাকবে। কি থাকবে? প্রেজেন্ট টেন্স থাকবে। এখন কখন জিরো কন্ডিশনাল হয়? ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়েছো তোমরা নিশ্চয়ই, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, এগুলো যখন হবে তখন সেটা জিরো কন্ডিশনাল হবে। আমি যদি তোমাদের একটা স্ট্রাকচারের মতো, স্ট্রাকচারকে মুখস্থ করবা না মোটেও, যদি আমি লিখবো কি করতে হবে সেটা আমি বলবো। দেখো, আমি প্রথমত জিরো কন্ডিশনাল নিয়ে কথা বলি, এমন হবে যে ইফ যুক্ত অংশ, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট অন্য পাশেও কি থাকে? প্রেজেন্ট থাকে। এটা হলো জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল, তাহলে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট থাকে, অন্য পাশে প্রেজেন্ট থাকে। এটা কখন হয় জানো? বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য। তবে পরীক্ষাগুলো খুব কম আসে, টেনশন নিও না। পরীক্ষা কোনগুলো বেশি আসে সেগুলো আমি বলবো। এখন দেখো, মাঝে মাঝে পরীক্ষায় এই প্রেজেন্ট নাও থাকতে পারে। মানে তোমার কাছে মনে হবে ইফ প্লাস প্রেজেন্ট, এরপরে প্রেজেন্ট, কথাটা চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য। কিন্তু পরীক্ষা যদি এই অংশ চিরন্তন সত্য প্যাটার্নে থাকে, বৈজ্ঞানিক সত্য প্যাটার্নে থাকে, অন্য পাশে প্রেজেন্ট টেন্স থাকা দরকার, কিন্তু না থাকে, সেটার বদলে ফিউচার ইনডিফিনিট থাকে, তখন আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সকে কাউন্ট করব। যদি ফিউচার অ্যান্ড প্রেজেন্ট দুটো একসাথে থাকে তখন নিশ্চয়ই আমরা প্রেফার করবো কাকে? প্রেজেন্টটাকে। স্ট্রাকচার হলো ইফ প্লাস প্রেজেন্ট কমা প্রেজেন্ট, মানে হলো ইফ যুক্ত অংশ প্রেজেন্ট হলো, অন্য পাশে প্রেজেন্ট হবে কখন? চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য, এগুলোর ব্যাপারে আমরা এক্সাম্পল দেখব। যদি দুটা থাকে একসাথে তখন নিশ্চয়ই আমরা প্রেজেন্টকে কাউন্ট করব। আর যদি
প্রেজেন্ট না থেকে ফিউচার থাকে তখন আমরা ফিউচারকে কাউন্ট করতে হবে, যেহেতু অপশন একটা নিতেই হবে। তাহলে আমি বোঝাতে পেরেছি মনে হয় জিরো কন্ডিশন দ্বারা কি বোঝাতে চাইছি আমরা। আসো যে কথাগুলো বলেছি এটার উপরে কিছু আমরা কাজ করে ফেলি। প্রথম কথা হলো দেখো লেখা আছে কন্ডিশনস আর অফ ড্যাশ কাইন্ডস। কাইন্ডস মানে প্রকার, তাই না, ধরন। আবার কাইন্ড শব্দটা অ্যাডজেক্টিভ হয় যে হি ইজ এ কাইন্ড ম্যান, কাইন্ড ম্যান, কাইন্ড পারসন, অ্যাডজেক্টিভ। কন্ডিশনস আর অফ ড্যাশ কাইন্ডস, একটা স্ট্যান্ডার্ড প্যাটার্নে প্রশ্ন এসেছে, ভালো লাগছে আমার কাছে। কন্ডিশনস আর অফ ড্যাশ, কন্ডিশন কত প্রকার পড়ে এসেছি না, 4 প্রকার। কি কি? জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, 4 প্রকার, 4 কাইন্ডস। কন্ডিশনস আর অফ 4 কাইন্ডস। এবার দেখো ওই যে বলছিলাম বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, এদের ক্ষেত্রে ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট টেন্স হলে অন্য পাশেও প্রেজেন্ট টেন্স হয়। প্রেজেন্ট টেন্স না থেকে যদি ফিউচার টেন্স থাকে সেটাকে আমরা ফিউচার টেন্সও ধরতে পারবো। তবে যদি প্রেজেন্ট অ্যান্ড ফিউচার দুটাই থাকে তবে আমরা প্রেজেন্টকে প্রেফার করব। এবং বলে রাখি, তোমাদের বলেছিলাম ইফের জায়গায় কিন্তু ওয়েন হতে পারে, WHEN, এটার উচ্চারণ হয়েন না, কিন্তু উচ্চারণ কি অয়েন, হয়েন না, অয়েন। ওয়েন ওয়াটার ড্যাশ, কমা দেওয়া আছে, দেখো কমা থাকবেই থাকবে। বাক্যের শুরুতে কোনো কনজাংশন আছে ইফের মতো, নিশ্চয়ই একটা কি থাকবে, কমা থাকবে, কমা থাকতে হবে, আদারওয়াইজ এই সেন্টেন্সটা কিন্তু অ্যাকর্ডিং টু পাংচুয়েশন ভুল হয়ে যাবে। ওয়েন ওয়াটার ড্যাশ কমা ইট টার্নস ইনটু আইস, এটা কোথায় আসছে বুঝতে পারছো? ওরে বাবা, 38 BCS এ আসছে। BCS পরীক্ষা আসা মানে তো বুঝতে পারছো ভাই প্রশ্নটা যথেষ্ট স্ট্রং। আর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন কিছুটা BCS এর প্যাটার্নে, কিছুটা মানে যে অংশটা BCSও আছে এবং ভর্তি পরীক্ষাও আছে, এবং BCS এর পরীক্ষার প্রশ্ন থেকে অনেক কমনও পড়ে থাকে। তো দেখো ওয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস, এটা কি একটা বৈজ্ঞানিক সত্য না, সায়েন্টিফিক ট্রুথ? যখন পানিকে ফ্রিজ করা হয় ইট টার্নস ইনটু আইস, এটা তো আমরা সবাই জানি নাকি? অনেকে মানে কি বলা যায়, পানি রেখে দেয়, এটা আইস হয়ে যায়। এবং বাচ্চাদেরকে কিন্তু অনেক এখন হোমমেড আইসক্রিম খাওয়ানো যায়, যে পানির সাথে পানি, দুধ, চিনি এগুলো রেখে দেয়, পানি আকারেই তো থাকে এগুলো, আইসক্রিম হয়ে যায়, অটো আইসক্রিম তো এভাবেই হয়। এটা বৈজ্ঞানিক সত্য। ফলে উভয় পাশে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট, টোটাল কথা। যদি প্রেজেন্ট না থাকে ফিউচার থাকলে ফিউচার কাউন্ট করবো, যদি প্রেজেন্ট এন্ড ফিউচার দুটাই থাকে তবে কাকে, প্রেজেন্টকে। ওয়েন ওয়াটার কি দিব ভাই বোনেরা, ফ্রিজেস কোথায় আছে, উত্তর বি। ওয়েন ওয়াটার ফ্রিজেস ইট টার্নস ইনটু আইস, যখন পানিকে ফ্রিজ রাখা হয় বা মানে জমিয়ে রাখা হয়, ইট টার্নস ইনটু আইস, এটা আইসক্রিমে রূপান্তরিত হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়। নেক্সট কোশ্চেন একই প্যাটার্নে, ইফ হি হ্যাজ টাইম হি ড্যাশ আজ নেক্সট ফ্রাইডে, কি হবে আনসার? ইফ হি হ্যাজ টাইম, যদি তার সময় থাকে, তাহলে আমরা উত্তর কি দিব, দেখতে পাচ্ছ এখানে উত্তর দিব উভয় পাশে একই টেন্স। যদি তার সময় থাকে সে আমাদেরকে, হি ভিজিটস আজ নেক্সট ফ্রাইডে, সে আমাদের ভিজিট করবে নেক্সট ফ্রাইডেতে। এখানে মূল বিষয় হলো দেখো এখানে তো কোনো মানে উইল প্লাস ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা ফার্স্ট কন্ডিশন বলি, সেই প্যাটার্নটা নাই। ফলে উত্তর দিব আমরা এ। বুঝতে পেরেছি? ইফ হি হ্যাজ টাইম হি ভিজিটস আজ নেক্সট ফ্রাইডে। 4 নম্বর প্রশ্ন, ইফ ইউ বাই ওয়ান টি শার্ট, যদি তুমি একটা টি শার্ট ক্রয় করো, তাহলে অন্য পাশে ইউ আছে। এখন আমরা কি আনসার করবো, দেখো আমরা কি প্রেজেন্ট টেন্স আছে, তো ফলে তো আমরা উড দিতে পারবো না, আমরা গট তো দিব না, উইল হ্যাভ গটেন তো দিব না, উত্তর একটাই আছে ভাই, বি। তাহলে ইফ ইউ বাই ওয়ান টি শার্ট ইউ গেট দ্য সেকেন্ড ওয়ান ফ্রি, মানে এটা একটা নর্মাল কথা ওনারা বলছে, যে ওনাদের ওখানে প্যাটার্নটা হলো একটা টি শার্ট কিনলে একটা টি শার্ট তুমি পেয়ে যাবা, এটা সবার জন্য মুক্ত। তাহলে উভয় পাশে ওনারা একই টেন্স রেখেছে, উত্তর হবে গেট। যদি ফিউচার ইনডিফিনিট থাকতো তখন আমরাও কিন্তু ফিউচার ইনডিফিনিটকে চুজ করার একটা অপশন থাকতো। পরীক্ষা নিশ্চয় দুটো অপশন একসাথে থাকবে না, এটা নিয়ে তোমরা মানে পেসে পড়া দরকার নেই। এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে অন্য পাশে ওনারা সিম্পলি প্রেজেন্ট ইনডিফিনিট দিবেন অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স দিবেন। আর বৈজ্ঞানিক সত্যবেলা তো বললাম দুটো থাকলেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে প্রেফার করব। নেক্সট, এবার তোমাদেরকে নিয়ে আমি আবার আগের জায়গায় যাব। জিরো কন্ডিশন শেষ করলাম, তাই না? এবার আমি কোথায় যেন আসবো, ফার্স্ট কন্ডিশনে। ফার্স্ট কন্ডিশনটা কি? ফার্স্ট কন্ডিশনটাও কিন্তু রিয়েল কন্ডিশন, মানে বলা হয় যে জিরো আর ফার্স্ট এই দুটো হলো রিয়েল কন্ডিশন, মানে এগুলো বাস্তব। আর সেকেন্ড আর থার্ড এগুলো হলো অবাস্তব, আনরিয়েল কন্ডিশন। আবার অনেকে বলে প্রবেবল, আনপ্রবেবল, ইমপ্রবেবল কন্ডিশনাল, অথবা রিয়েল কন্ডিশনাল, আনরিয়েল কন্ডিশনাল। তাহলে জিরো আর ফার্স্ট এটা রিয়েল কন্ডিশন, আর সেকেন্ড আর থার্ড হলো আনরিয়েল, মানে অবাস্তব কথাবার্তা। আমি বলবো যখন আমরা প্রশ্ন প্র্যাকটিস করবো। আসো ফার্স্ট কন্ডিশনাল ব্যাপারটা একটু যদি তোমাদেরকে বলি, সেটা হবে, এটা হলো জিরো গেল, হ্যাঁ। ফার্স্ট কন্ডিশনটা হবে এমন, ইফ প্লাস কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট। অন্য পাশে তো সিম্পলি কি হবে, ফিউচার ইনডিফিনিট। মানে আমি ফিউচার ইনডিফিনিট লিখি তোমাদের জন্য, হ্যাঁ, ফিউচার। বা ফিউচার না লিখে তোমরা কনফিউশন করে যাবা। সাবজেক্টও থাকবেই নর্মালি, সাবজেক্টের পর উইল থাকবে, থাকতে পারে, এবং ম্যাক্সিমাম টাইম উইলে থাকবে, মে থাকবে, ক্যান থাকতে পারে, ঠিক। তারপর যা মজা তা থাকবে, ভার্বের বেস ফর্ম হবে। আচ্ছা,
এখানে তোমার জন্য একটা সহজ একটা এক্সাম্পল দিব, তোমরা আমি এখানে একটা এক্সাম্পল দিলে মনে হয় তোমার জন্য বেশি ভালো হবে। 1 নম্বর এক্সাম্পল কি জন্য দিয়েছিলাম আমরা, ইফ ওয়াটার ফ্রিজেস, ফ্রিজেস বানান কি, FREE, yes, FREE, thank you, FREEZE, if water freezes it turns into, আমি ভুল লিখি নাকি, it turns into পানি, it turns into পানি। দেখো এটা হলো জিরো কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল ব্যাপারটা কি, ইফ যুক্ত অংশ, ইফ আই গো she will come। তুমি ভাই স্ট্রাকচার করে তো লাভ নাই, তুমি শুধু এক্সামগুলো দেখো, তবে স্ট্রাকচারটা দেখতে পারো, স্ট্রাকচার দিয়ে তুমি সেন্টেন্সগুলোকে কাজ করো, স্ট্রাকচারের উপর মানে নির্ভরশীল হয়ে বসে থাকা দরকার নেই। ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অন্য পাশে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এখন উইলের জায়গায় কি হতে পারে, মে, ক্যান এগুলো হতে পারে, শেল হতে পারে। তাহলে দেখো আমরা ফার্স্ট কন্ডিশনাল যেটা, সেটা হলো ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, অন্য পাশে কি হবে, ফিউচার ইনডিফিনিট। তবে খেয়াল রাখতে হবে শেলের জায়গায়, উইলের জায়গায় শেল, মে, ক্যান হতে পারে, তবে মোস্ট অফ দ্য কেসেস উইল হবে। এটা হলো বিষয়। কমপক্ষে 80 থেকে 90% জায়গায় পরীক্ষা যত প্রশ্ন এসেছে উইল দিয়ে। তাহলে আমি ফার্স্ট কন্ডিশন শেষ করে ফেললাম, তোমাদেরকে আমি থার্ড কন্ডিশনটা দেখিয়ে ফেলি এই সুযোগে। থার্ড কন্ডিশনালটা একটু নতুন একটা পেজে নেই। হ্যাঁ, থার্ড কন্ডিশনটা কি, থার্ড তো না, সেকেন্ড কন্ডিশনাল। আমরা শেষ করলাম হলো জিরো অ্যান্ড ফার্স্ট, সেকেন্ড আর থার্ড বলবো এখানে। তাহলে যদি আমরা সেকেন্ড বলি, সেকেন্ড এখানে বলি, থার্ডটা একটু নিচে বলি, তারপর একসাথে আমরা প্র্যাকটিসে যাব। দেখো সেকেন্ড কন্ডিশনাল যে বিষয়টা, সেটা হলো যে ইফ যুক্ত অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট, কি হয়, পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, পাস্ট ইনডিফিনিট যখন হবে, অন্য পাশে কি হবে, সাবজেক্টের পর উড। কেউ এগুলো মুখস্থ করে না ভাই, আমি লেখার জন্য লিখতেছি। হ্যাঁ, কেউ পড়ো না এগুলো, উড কুড সেন্টেন্সটা পড়ো, উড কুড মাইট, তারপর ভার্বের কি হবে, বেস ফর্ম হবে, ভার্বের বেস ফর্ম, একটা সেন্টেন্স লিখি তাতে হয়ে যাবে। দেখো সেন্টেন্সটা হবে এমন যে ইফ, আগে সেন্টেন্সটা লিখি নরমালি, ইফ আই ওয়েন্ট, বলছিলাম সেকেন্ড আর থার্ড এগুলো কিন্তু আনরিয়েল কন্ডিশন, অবাস্তব। ইফ আই ওয়েন্ট, যদি আমি যেতাম, শি উড কাম, যদি আমি যেতাম তবে সে আসতো। তাহলে দেখো ইফ যুক্ত অংশ কোন টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট। তাহলে অন্য পাশে হবে সাবজেক্টের পর উড, কুড, মাইট, ভার্বে কোন ফর্ম, বেস ফর্ম। তাহলে উডের জায়গায় কুড হতে পারে, মাইট হতে পারে, তবে মোস্ট অফ দ্য কেসেস উড হবে। পরীক্ষা যা দেখবে তোমরা ম্যাক্সিমাম কেসে উড, এবং আমরা প্র্যাকটিসও করবো। তাহলে ইফ যুক্ত অংশ যখন পাস্ট ইনডিফিনিট, তখন অন্য পাশে কি হবে, সাবজেক্টের পর উড, কুড, মাইট, ভার্বে কোন ফর্ম, বেস ফর্ম। বেস ফর্ম মানে কি, খেয়াল আছে তো, ভার্বের সাথে কিছু যুক্ত হবে না। এবার আসো থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশনালে আমি তোমাদেরকে যেটা বলবো, ইফ যুক্ত অংশ কি যেন হয়, পাস্ট পারফেক্ট হয়। ইফ যুক্ত অংশ যদি হয় পাস্ট পারফেক্ট, তাহলে অন্য পাশে সাবজেক্ট তো থাকবেই, প্রথমত সাবজেক্টের পর কি থাকবে যেন, ওই যে উড যেটা আছে না, এই উডের সাথে শুধু হ্যাভ যুক্ত হবে, উড হ্যাভ, তারপর ধরো কুড হ্যাভ, তারপর আরো অনেক হতে পারে, কি হতে পারে, মাইট হ্যাভ। এবার তো তোমরা জানো সবাই যে এই উড, কুড, মাইট এদের পর যখন হ্যাভ আসবে তখন ভার্বের তো পাস্ট পার্টিসিপল ফর্ম হবে নাকি, এটা তো আমি বুঝে দিতে হবে না, ভিতরি হবে। তাহলে একটা সেন্টেন্স লিখি, ক্লিয়ার হয়ে যাবে। ইফ, একই সেন্টেন্স আমি লিখবো একই প্যাটার্নে, ইফ আই হ্যাড গান, পাস্ট পারফেক্ট, ইফ আই হ্যাড গান, তাহলে এই পাশে হবে শি উড হ্যাভ, লিখবো সাথে কি লিখবো জানো, কাম। খেয়াল রাখতে হবে, তোমরা জানো যে কাম শব্দের তিনটা ফর্ম, কিন্তু কাম, কেম, কাম, মানে কাম হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হলো কেম, পাস্ট পার্টিসিপল ফর্ম আবার কাম। তাহলে এই প্যাটার্নগুলো একটু দেখো, খুব ইজি। তারপর আমরা চরম প্র্যাকটিস করবো, অনেক প্র্যাকটিস করবো। আসো ব্যতিক্রমগুলো আমি দেখাবো, টেনশন নাই। ইফ যুক্ত অংশ যখন পাস্ট ইনডিফিনিট, তখন অন্য পাশে ইফ যুক্ত অংশের পর কমা দিয়ে সাবজেক্টের পর উড, কুড, মাইট, ভার্বে কোন ফর্ম হবে, বেস ফর্ম, এবং মোস্ট অফ দ্য কেসেস কি হবে জানো, উড হবে। থার্ড কন্ডিশনটা কি, ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট, অন্য পাশে হবে সাবজেক্টের পর উড, হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্বের 3 নম্বর ফর্ম পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, আসো পাস্ট পারফেক্ট হলে এই প্যাটার্নটা। তাহলে ইফ আই হ্যাড গান, দেখো হ্যাড গান পাস্ট পারফেক্ট বুঝতে পারছি না, কমা দিয়ে দেখো লিখছি শি উড হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কাম, কেম এন্ড কাম, পাস্ট পার্টিসিপল ফর্ম, কামের প্রেজেন্ট ফর্ম কাম, পাস্ট ফর্ম কেম, পাস্ট পার্টিসিপল ফর্ম কি আবার কাম, উল্টো হয়ে গেছে, মানে চলে আসছে আবার ঘুরে ফিরে। এবার আসো প্র্যাকটিসে চলে যাই তোমাদের সাথে নিয়ে, বারবার আসবে আবার, অসুবিধা নেই। 5 নম্বর প্রশ্ন, ইফ আই ফেল মাই এক্সামস,
ইফ আই ফেল মাই এক্সাম, প্রশ্ন যে হচ্ছিল যদি ইন মাই এক্সাম দিলে তাহলে একটু ক্লিয়ার হইতো মনে হয়। ইফ আই ফেল মাই এক্সামস, চিন্তা করো ইফ যুক্ত অংশ কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে কমার পরে নিশ্চয়ই ফিউচার ইনডিফিনিট হবে, সাবজেক্টের পর উইল থাকবে, ক্যান থাকবে, মে থাকবে, মোস্ট অফ দ্য কেস উইল থাকবে আমি বলছিলাম। তাহলে দেখো মাই প্যারেন্টস আছে, সাবজেক্ট আছে, তারপরে আমরা উইল কোথায় আছে দেখো, খোঁজো তো উইল কোথায় আছে, কি উড আছে বাদ, উড নট আছে বাদ, ওয়াই নট আছে বাদ, ওন্ট আছে তো আছে, ওই যে উইল, উইলের পাস্ট ফর্ম কি, উইলের পাস্ট ফর্ম হলো উড, সব জায়গায় উড আছে, ফলে এ বাদ দিলাম, বি বাদ দিলাম, ওয়াই নট হওয়ার কোনো স্কোপে নাই। উইল প্লাস নট, যখন আমরা উইল প্লাস নটকে কন্ট্রাকশন করি তখন ওন্ট হয়ে যায়, ওন্ট মানে উইল নট, উত্তর নিশ্চয়ই ডি। ইফ আই ফেল মাই এক্সাম, যদি আমার পরীক্ষা আমি ব্যর্থ হই, মাই প্যারেন্টস উড নট, উইল নট, কি এটা উইল নট, এটাকে আমরা বলবো কি ওন্ট বলবো এখন শর্ট কন্ট্রাকশনে। মাই প্যারেন্টস উইল নট মিনস ওন্ট লেট মি গো টু কক্সবাজার দিস সামার, আমার প্যারেন্টস আমাকে কক্সবাজার যাওয়ার সুযোগটা দিবেন না, কক্সবাজার যাওয়ার দরকার নাই, কক্সবাজার এখন খুব ডেয়ারিং ঘটনা ঘটে গেছে, তোমরা হয়তো সাম্প্রতিক সময় জানো, খুব সাবধানে যেতে হবে যারা যাবে নিশ্চয়ই। তাহলে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট আছে, অন্য পাশে কি দরকার ফিউচার ইনডিফিনিট আমরা পেয়ে গেলাম 1 নম্বর, 5 নম্বর শেষ। 6 আসি এবার, ইফ সার্ভিসেস আর ইনক্রিজড, কোন টেন্স দেখো তো, ইফ যুক্ত অংশ আর ইনক্রিজড, যদি সার্ভিস ইনক্রিজ করে কমা আছে তাহলে সাবজেক্ট আছে, তারপর কোন টেন্স হবে ফিউচার ইনডিফিনিট, মানে সাবজেক্টের পর উইল, শেল, মে, ক্যান এগুলো হবে। দেখো কোথায় আছে গোয়িং, কি দরকার সাবজেক্টের পর ধরো সরাসরি ভার্ব দরকার, এতে ভার্ব নাই, বিতে এটা মিলে না, আমরা জানি অ্যাডভার্বগুলো থাকে মূলত প্রিন্সিপালের আগে, এখানে উড মানে প্রবাবলি টেক্স প্রবাবলি গো আপ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, উত্তর নিশ্চয়ই ডি। ইফ সার্ভিসেস আর ইনক্রিজড ট্যাক্সেস উইল প্রবাবলি গো আপ। নেক্সট 7, ইফ ইউ হেল্প মি, দেখো এগেইন ইফ যুক্ত অংশ কোন টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সহায়তা করো তবে আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ নিশ্চয়ই, আমরা যাদের দ্বারা যে কোনো সময়ে জীবনের যে কোনো সময় একটু হলেও সহায়তা পেয়েছি, উই শুড বি গ্রেটফুল টু দ্যাম, আমরা তাদের প্রতি গ্রেটফুল থাকা উচিত। গ্রেটফুল না থাকলে আসলে গুনাহ হবে, যদি ধর্মীয় অ্যাঙ্গেলে চিন্তা করি, এমনিতে চিন্তা করি আমি যার কাছ থেকে উপকার পেলাম যদি তার প্রতি গ্র্যাটিটিউড শো না করি, তবে এই মানুষটা কিন্তু নেক্সট টাইম আমাকে আর সহায়তা করবে না। নাম্বার 1, আমাকে সহায়তা না করুক, আমি হয়তো বেঁচে গেলাম, কিন্তু আমার মতো প্যাটার্নে যারা আছে তাদেরকে উনি হয়তো সহায়তা করবেন না। ইয়েস, এই জন্য আমরা মনে হয় গ্র্যাটিটিউড শো করা উচিত যখনই আমরা কারো কাছ থেকে কোনো ধরনের সহায়তা পাই। লাইক রিক্সাওয়ালাকেও কিন্তু আমরা থ্যাংক ইউ বলতে পারি, রিক্সা থেকে নামলাম, ভাড়া দেওয়ার পর তো আমরা থ্যাংক ইউ দিতেই পারি, দেওয়া উচিত বটে, তাই না? বাসে উঠলাম, থ্যাংক ইউ দিতে পারি না? দিতে কিন্তু পারি, কারণ আমরা অনেক সময় মানে বাসের জন্য অপেক্ষা করতে, একটা বাসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করলাম, পেলে কতটা খুশি লাগে, কিন্তু বাসে ওঠার পর যখন আবার গ্যাঞ্জাম দেখি তখন দেওয়ার থ্যাংক ইউ দেওয়ার টেন্ডেন্সি থাকে না, এমনটাই তো। কিন্তু সামহাউ যাদের দ্বারা আমরা উপকার পাচ্ছি, উপকৃত হচ্ছি, উই শুড বি গ্রেটফুল টু দ্যাম। ইফ ইউ হেল্প মি, যদি তুমি আমাকে সহায়তা করো, আই ড্যাশ গ্রেটফুল, বুঝতে পারছি। ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, অন্য পাশে নিশ্চয়ই ফিউচার ইনডিফিনিট হবে, কোনটা হবে দেখো তো, উত্তর নিশ্চয়ই সি। ইফ ইউ হেল্প মি আই শেল রিমেইন গ্রেটফুল, রিমেইন একটা লিঙ্কিং ভার্ব, তোমরা জানো এই লিঙ্কিং ভার্বটার পর একটা অ্যাডজেক্টিভ থাকতে হয়, তাহলে গ্রেটফুল একটা অ্যাডজেক্টিভ। ইফ ইউ হেল্প মি আই শেল রিমেইন গ্রেটফুল, আমি গ্রেটফুল থাকবো টু ইউ, কথাটা দরকার নাই আর কি, লিখে নেয়। নেক্সট, ইফ যুক্ত অংশ কি, দুটো অপশনের ব্ল্যাঙ্ক রেখেছে, খুব ভালো একটা প্রশ্ন, দুটো অপশন ব্ল্যাঙ্ক রেখেছে ওনারা। ইফ আই ড্যাশ আ মিলেনিয়ার, ও বাহ, খুব ভালো একটা স্পেলিং আকারে পরীক্ষায় এসেছে, সবাই একটু লিখে ফেলতে পারো। মিলেনিয়ার, MILLIO, MILLIO NAIRE, মিলেনিয়ার, মিলিয়ন টাকা যার আছে। ইফ আই ড্যাশ আ মিলেনিয়ার, কমা আই ড্যাশ হেল্প এভরি ওয়ার্থ কজ, মানে আমি প্রতিটা উপযুক্ত কাজে আমি হেল্প করব, কি হবে এখানে? ইফযুক্ত অংশ কি হলে ওই পাশে কি হয়? কোনো সিম্পলি পরীক্ষায় যেখানে মানে মোস্ট অফ দ্য কেসেস পরীক্ষায় যেখানে একটা অপশন দেওয়া থাকে, মানে কন্ডিশনাল প্রশ্ন যখন আসে তখন একটা পাশে আনসার লেখা থাকে, মানে দুটো ব্ল্যাঙ্ক খুব দেখি নাই আমি, এটাই সম্ভবত অলমোস্ট এক্সেপশনাল। ইফ আই ড্যাশ আ মিলিয়নিয়ার, তাহলে ইফ আই বি আ মিলিয়নিয়ার আই শুড, এটা না দিয়ে আমরা ইফ আই ওয়াজ দিব নাকি? আমরা জেনে থাকি কি ওয়াজ আর কুড আছে, তোমরা জেনে থাকো কন্ডিশনাল সেন্টেন্সে যখন মানে ওয়াজ হয়, মানে ওয়াজ হয় না, মূল বিষয় হলো কন্ডিশনাল সেন্টেন্স ওয়াজ হয় না, আইয়ের সাথে ওয়াজ হয় সিম্পলি, আইয়ের সাথে সিম্পলি ওয়াজ হয় কন্ডিশনালে, কিন্তু আইয়ের সাথে কখনো ওয়াজ হয় না, কি হয়? ওয়ার হয়, সেটা। তাহলে বাদ দিলাম, উত্তর এটা রাখতে পারি, এটা কেমনে রাখবো আমরা?
ইফ আই ড্যাশ আ ড্যাশ অন দিলে তো আর হইলো না ভাই, এখানে তো ভালো দরকার। ইফ আই ড্যাশ আ মিলিয়নিয়ার কমা আছে না, ইফ একটা কনজাংশন সাবজেক্ট আছে, ভালো লাগবে না? তাহলে ডি নাম্বার তো কাটা যাচ্ছে না, অন দিয়ে, তাহলে উত্তর কিন্তু সি রয়ে গেছে। এবার যদি বুঝতে চাও আর ক্লিয়ার করে, ইফ আই ওয়ার আ মিলিয়নিয়ার, যদি আমি হতাম একজন মিলিয়নিয়ার, আই উড হেল্প এভরি ওয়ার্ড কজ, আমি প্রতি ঠিক জায়গায় হেল্প করতাম। এর মানে কি আমি মিলিয়নিয়ার হইও না, হেল্পও করি না, এটাই বোঝাচ্ছে। আনরিয়েল কন্ডিশনাল চলে এসেছি বাস। সেকেন্ড আর থার্ড হলো আনরিয়েল কন্ডিশনাল। তাহলে ইফ যুক্ত অংশ দেখো, ইফ আই ওয়ার দেওয়া আছে পাস্ট ইনফিনিট টেন্স, ইফ যুক্ত অংশ যখন পাস্ট ইনফিনিট টেন্স হয়, অন্য পাশে কি হবে? সাবজেক্টের পর উড, কুড, মাইট, তারপর ভার্বের বেস ফর্মে দেখো হেল্প ভার্বের বেস ফর্ম। তাহলে ইফ আই ওয়ার আ মিলিয়নিয়ার কমা আই উড হেল্প এভরি ওয়ার্ড কজ। নেক্সট, নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে পেরে গেছো 9 নম্বর প্রশ্ন। ইফ ইউর সিস্টার, যদি তোমার সিস্টার, কমা আছে বুঝতে পারছি আমরা। এই দেখো পরীক্ষায় এভাবে থাকে, শি উড কাম, আমরা দেখতে পাচ্ছি নর্মালি উড আছে, ভার্বের বেস ফর্ম আছে। তাহলে উড কামটা তখনই হয় যখন ইফ যুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে ইফ ইউর সিস্টার কি হবে? ইনভাইটিং তো হবে না, ইনভাইটস হবে না, বাকি দুটো নিয়ে চিন্তা করতে হবে। ইউর সিস্টার তো একজন, তাহলে তো আর ওয়ার দিলে হইতো না, তাহলে উত্তর হয়ে গেল একটাই। ইফ ইউর সিস্টার ইনভাইটেড শি উড কাম, ইফ ইউর সিস্টার ইনভাইটেড শি উড কাম। ঠিক আছে কিনা দেখো তো, একটু চিন্তা করো, অর্থ চিন্তা করো। ইফ ইউর সিস্টার ইনভাইটেড মানে কি? যদি তোমার সিস্টার ইনভাইট করতো, শি উড কাম, এখানে এই শি মানে কিন্তু এটাকে বোঝানো হচ্ছে। যদি তোমার সিস্টার ইনভাইট করতো, সেই উড কাম, নাকি উত্তর কোনটা দেবে? এটাকে আমি কেটে দিয়েছি, কিন্তু তোমরা চিন্তা করো একটু, কি ভাবছ? উত্তর কিন্তু এই নাম্বারটা না দিয়ে ডি নাম্বারটা দেওয়া যায় কিনা চিন্তা করো তো। ইফ ইউর সিস্টার ড্যাশ শি উড কাম, ভাই কেউ তো নিজেকে নিজে ইনভাইট করে না, কাউকে ইনভাইট করতে হয়। মানে যদি আমাকে তুমি ইনভাইট না করো, তবে আমি তোমার বাসায় যাবো না। ইফ আই এম নট ইনভাইটেড, অথবা আমি বলবো ইফ আই ওয়ার নট ইনভাইটেড, ইফ আই ওয়ার নট, যদি পাঁচটা চলে যাই, ইফ আই ওয়ার নট ইনভাইটেড আই উড নট কাম, আই উড নট ভিজিট টু ইউর হাউস, নাকি? নিশ্চয়ই না। তাহলে উত্তর কিন্তু এও না, উত্তর তাহলে কি? ওই যে কাটা ডি নাম্বারটাই। ইফ ইউর সিস্টার, যদি তোমার সিস্টার ওয়ার ইনভাইটেড, যদি তোমার সিস্টার ইনভাইটেড হতো বা সিস্টার ইনভাইট করা হতো, সে উড কাম, তবে সে আসতো। মানে তোমার বিয়ে হয়ে গেছে, তোমার বোনের দাওয়াত দাও নাই, হ্যাঁ, তখন কে বলবো হাই রে, তুমি যদি তোমার বোনের দাওয়াত দিতা তবে সে আসতো। বোনের দাওয়াত দিলে আসবে না মানে কি? অবশ্যই আসবে সে। তাহলে আনসার হবে ডি। পেসিভ প্যাটার্ন দিকে একটু খেয়াল করতে হবে, অর্থের দিকে খেয়াল করতে হবে। সবসময় গ্রামাটিক্যাল প্যাটার্ন যদি চিন্তা করো, সেটা কিন্তু টু সাম এক্সটেন্ট রিস্কিও বটে। তাহলে ইফ ইউর সিস্টার ওয়ার ইনভাইটেড, ওই যে আমি কিন্তু কেটে দিয়েছি কোন চিন্তা, খেয়াল আছে তো? সিস্টারটা সিঙ্গুলার, এই জন্য সিঙ্গুলার, কিন্তু আমরা কি বলা যায়, ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সে কোনো ওয়াজ ব্যবহার করি না। ওয়াজ ব্যবহার করি না। তাহলে ইফ ইউর সিস্টার ওয়ার ইনভাইটেড, কারণটা কি বুঝতে পারছো তো? অবাস্তব তো, সব অবাস্তব। যদি তুমি তোমার বোনের দাওয়াত দিতে বা তোমার বোন দাওয়াত পেতো, তবে সে আসতো। দাওয়াতও দেও নাই, আসেও নাই, সব অবাস্তব। এই জন্য ভার্বটা কিন্তু অবাস্তব হবে। কন্ডিশনাল সেন্টেন্সে কখনোই ওয়াজ ভার্বটা ব্যবহার করি না আমরা, করতে হয় না, করা হয় না, ওয়ার হবে। নেক্সট, ভালো প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন। খেয়াল আছে তো? আমি তোমাদেরকে শুরুর দিকে দুটো সেন্টেন্স দিয়েছিলাম, আনসার করো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কোথায় এসছে? ন্যাশনাল ইউনিভার্সিটিতে। ন্যাশনাল ইউনিভার্সিটি এসেছে বলে খাটো করে দেখা যাবে না কিন্তু। 4টা অপশন। ইফ আই হ্যাড আ ক্যামেরা, চিন্তা করবা শুধু এই হেড নিয়ে, ভাই হেডটা নিয়ে চিন্তা করো। ইফ আই হ্যাড আ ক্যামেরা ড্যাশ, এখানে কমা হয়ে যাবে সব জায়গায়, এটা কমা, ফুল স্টপ না। ইফ আই হ্যাড আ ক্যামেরা কি হবে চিন্তা করো তো। ইফ যুক্ত অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট, অন্য পাশে সাবজেক্টের পর উড হবে, উড হতে পারে, মাইট হতে পারে, ভার্বের বেস ফর্ম। ইফ যুক্ত অংশ যদি হয় পাস্ট পারফেক্ট, তখন অন্য পাশে হবে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এখন তুমি চিন্তা করো, এই যে ইফ আই হ্যাড এ ক্যামেরা, এটা কি পাস্ট পারফেক্ট নাকি পাস্ট ইনডিফিনিট? ভাই এটা কিন্তু শুধু হেডে আছে, হেডের পর কিন্তু আরেকটা ভার্ব নাই, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম নেই, ফলে তুমি এটাকে পাস্ট পারফেক্ট কল্পনা করতে পারবে না, পাস্ট ইনডিফিনিট এটা। ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার থাকতো একটা ক্যামেরা, তাহলে ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার থাকতো একটা ক্যামেরা, পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, তাহলে অন্য পাশে কি হবে? উড, কুড, মাইট, ভার্বের বেস ফর্ম। উড হ্যাভ আছে, কাটা। উডের পর আবার টেকেন হয় কেমনে? উড তো এটা মডেল অক্সিলারি, তারপর ভার্বের বেস ফর্ম হবে। উডের পর যদি ভার্বের 3 ফর্ম হতে হয়, একটা অক্সিলারি মাঝে একটা হ্যাভ লাগবে, সুতরাং বি নাম্বারটা কাটা। সি নাম্বারে উড টেক, ইয়েস হতে পারে। তাহলে ইফ যদি অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট, অন্য পাশে তো উড, কুড লাগবে নাই, সুতরাং উত্তর সি। বোঝাতে নিশ্চয়ই তোমাদেরকে আমি পেরেছি। ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো, আই উড টেক সাম ফটোগ্রাফ, যদি আমার একটা ক্যামেরা থাকতো তবে আমি কিছু ছবি তুলতাম। তার মানে কি? ক্যামেরাও নাই, ছবিও তুলতে পারি নাই, আনরিয়েল কন্ডিশনাল। নেক্সট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আরেকটা প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে।
এটা ইজি। ইফ আই ফাউন্ড আ ব্যাগ ইন দ্য স্ট্রিট, যদি আমি রাস্তায় একটা ব্যাগ পেতাম, আই ড্যাশ, আমি এটা পুলিশে দিতাম, তাহলে ইফ যুক্ত অংশ দেখতে পাচ্ছি সব জায়গায় পাস্ট, পাস্ট অ্যান্ড পাস্ট। তাহলে ইফ যুক্ত অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট, বাক্যের মাঝে কমা আছে দেখতে পাচ্ছি সব জায়গায়, কমা আছে, কমা আছে অ্যান্ড কমা আছে। তাহলে ইফ যুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স, অন্য ভাষায় কি হবে? উড, কুড, মাইট, ভার্বের বেস ফর্ম। কোথায় আছে দেখো? উইল দেওয়া আছে বাদ। সি নম্বরে উড নাই, ডি নম্বরে উইল দেওয়া আছে বাদ, রইল তো উত্তর একটাই, বি। ইফ আই ফাউন্ড আ ব্যাগ ইন দ্য স্ট্রিট, যদি আমি রাস্তায় একটা ব্যাগ পেতাম, আই উড টেক ইট টু দ্য পুলিশ, আমি এটা পুলিশের কাছে নিয়ে দিতাম। পুলিশের কাছে দিলে কতটুকু সেফ সেটা তুমি ভালো বুঝবে। আর এখন মানুষ রাস্তা কিছু পাইলে তার পুলিশের কাছে না, কারো কাছে দেয় না, লুকে লুকে নিয়ে যায়। ওই যে একবার করছে না যে স্যার আমি স্কুলে আসতে দেরি হয়েছে একটা স্টুডেন্টের, তখন স্যার জিজ্ঞেস করছে তোমার দেরি হয়েছে কেন? বলো স্যার আমি একজন অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। কেন, রাস্তায় জ্যাম ছিল? স্যার বলছে না স্যার আমিও যেখানে দাঁড়িয়েছিলাম আমার পায়ের নিচে টাকা ছিল, তো এটা তোলার মতো সুযোগটা পাচ্ছিলাম না, এই জন্য আমি ওখানে অপেক্ষা করতেছি অনেকক্ষণ, সুযোগ পাইছি তুলে তারপর স্কুলে আসছি, এই জন্য দেরি হয়ে গেছে। নেক্সট 12 and 13, খুব ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। ওই যে বলেছিলাম না মাঝে মাঝে ইফের জায়গায় কি হতে পারে যেন? হেড হতে পারে। হেড হলেও টেনশন নাই, তুমি বুঝে যাবা এই হেডটা যে ইফ। কিভাবে বুঝবা? বাক্যের মাঝে একটা কমা থাকবে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। দেখো বাক্যের শুরুতে হেড এসেছে, বাক্যের শেষে কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই, আছে ফুল স্টপ, বাক্যের মাঝে একটা কমা আছে, ইফ এখানে একটা কমা থাকবে। হেড আই দ্য উইংস অফ বার্ড মানে কি? হেড আই দ্য উইংস অফ বার্ড মানে হলো ইফ আই হ্যাড আ, যখন তুমি বাক্যের শুরুতে একটা হেড দেখবা এবং বাক্যের মাঝে কমা আছে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই, ধরে নিবা এই হেডটা দুটা শব্দের কাজ করেছে, একটা হলো হেড নিজে, একটা হলো ইফ। তাহলে এই হেড আই দ্য উইংস অফ বার্ড, তোমার বইতে যত এক্সাম্পল আছে, প্রশ্ন এসেছে, তুমি এটা পড়বে হবে ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড। তাহলে শুধু হেডই তো আছে, ভার্বের 3 ফর্ম তো নাই, মানে পাস্ট পারফেক্ট না, এটা পাস্ট ইনডিফিনিট। তাহলে বাক্যটা কি? ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, যদি আমার একটা পাখির ডানাগুলো থাকতো তবে আমি আকাশ উড়ে বেরোতাম। তাহলে ইফ আই হ্যাড দ্য উইংস অফ বার্ড যেহেতু লেখা আছে ঘুরে ফিরিয়ে, হ্যাড আই দ্য উইংস অফ বার্ড অফ আ বার্ড, নিশ্চয়ই এই পাশে কি হবে? উড থাকবে, ভার্বের বেস ফর্ম থাকবে, সাবজেক্ট তো আছে আই, আই আই কি হবে? তাহলে আই ফ্লু হবে কিনা? হবে না। আই ফ্লাই হবে কিনা? হবে না। আই উড হ্যাভ ফ্লোন কি হবে? না, হবে না, কারণ পাস্ট ইনডিফিনিট আছে ওই পাশে আছে পাস্ট ইনডিফিনিট। ফলে আমার সাবজেক্টের পর একটা উড কুড মাইট লাগবে, ভার্বের বেস ফর্ম লাগবে। হ্যাড আই দ্য উইংস অফ বার্ড আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, যদি আমার পাখির মতো ডানা থাকতো তবে আমি আকাশে উড়ে বেড়াতে পারতাম, নাইও পারিও না। নেক্সট 13, ইফ উই প্র্যাকটিসড স্পিকিং ইংলিশ, যদি আমরা স্পিকিং ইংলিশ প্র্যাকটিস করি, করতাম যেহেতু এটা লেখা আছে, করতাম, প্র্যাকটিসড, যদি আমরা স্পিকিং ইংলিশ প্র্যাকটিস করতাম, পাস্ট টেন্স লেখা আছে, ইফ যুক্ত অংশ, বাক্যের মাঝে কমা আছে, অন্য পাশে নিশ্চয়ই সাবজেক্টের উপর একটা উড কুড মাইট থাকবে, ভার্বের বেস ফর্ম হবে। দেখো ভার্বের বেস ফর্ম আছেও কিন্তু স্পিক লেখা আছে। তাহলে স্পিক যেহেতু লেখা আছে, তুমি উড হ্যাভ দিতে পারো না, কারণ উড হ্যাভ দিতে হলে তারপর ভার্বের 3 ফর্ম লাগবে। তুমি কুডও দিতে পারো না, তারপর ভার্বের 3 ফর্ম লাগবে। আবার ইফ যুক্ত অংশ যখন হয় পাস্ট ইনডিফিনিট, তখন এই পাশে সাবজেক্টের পর একটা উড কুড মাইট ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম আছে, তাহলে কুড হবে, কেন হবে না। উত্তর নিশ্চয়ই এ। বুঝাতে পেরেছি আশা করছি। নেক্সট 14 নম্বর প্রশ্ন। এবার আমরা থার্ড কন্ডিশনের দিকে হয়তো চলে এসেছি। প্রশ্নগুলো দেখো, দেখলে তুমি বুঝে যাবে। ওই যে বলছিলাম যে কোনো একটা ব্ল্যাঙ্ক থাকবে, মানে কন্ডিশনাল সেন্টেন্সে মোস্ট অফ দ্য কেসেস একটা ব্ল্যাঙ্ক থাকে। ইফ শি ড্যাশ দ্যাট পিকচার, কমা আছে কিন্তু, ইফ শি ড্যাশ দ্যাট পিকচার, যদি সে পিকচারটা কিছু একটা করার বিষয় আছে, দেন শি উড হ্যাভ সাইন দ্য কর্নার। দেখো আমরা উড কুড মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তখনই লিখি যখন ইফ যুক্ত অংশটা কি হয়? পাস্ট পারফেক্ট। তাহলে খুব সহজ, ইফ শি পেইন্টেড তো হবে না, পেইন্টস তো হবে না, আবার ইফ যুক্ত অংশ তার উড হ্যাভ এমন জাতীয় হবে না। ইফ যুক্ত অংশ হয়তো প্রেজেন্ট ইনডিফিনিট হবে, নয়তো পাস্ট ইনডিফিনিট হবে, অথবা মানে পাস্ট পারফেক্ট হবে। ইফ যুক্ত অংশ হবে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট পারফেক্ট, এই তিনটা একটা হবে। তাহলে ইফ যুক্ত অংশ, ইফ শি হ্যাড পেইন্টেড, যদি সে পেইন্ট করতো দ্যাট পিকচার, ওই পিকচারটা, শি উড হ্যাভ সাইন্ড ইন দ্য কর্নার, এমনটা। নেক্সট 15, ভালো প্রশ্ন এটা দিয়ে তোমাকে একটু টেন্সে ফেলানো যেতে পারে, এই টাইপের প্রশ্ন দিয়ে। কিভাবে সেটা বলছি। ইফ যুক্ত অংশ, ইফ দ্য পুলিশ হ্যাড কাম আর্লিয়ার, যদি পুলিশটা আগে আসতো। ইফ যুক্ত অংশ কি আছে? পাস্ট পারফেক্ট। ওই যে বলছিলাম না, কামের প্রেজেন্ট ফর্ম কাম, পাস্ট ফর্ম কেম, পাস্ট পার্টিসিপল ফর্ম কাম। তাহলে ইফ দ্য পুলিশ হ্যাড কাম আর্লিয়ার, যদি পুলিশ আগে আসতো, দে ড্যাশ দ্য বার্গলার। বার্গলার মানে হলো ওই যে শিডিউল কেটে চোর ঢোকে না, ঘর কাইটে চোরে ঢোকে, চোর, এই প্যাটার্ন অফ চোর, এ কাইন্ড অফ চোর। তাহলে দে ড্যাশ, উত্তর কি দিবা? ইফ যুক্ত অংশ পাস্ট পারফেক্ট আছে, অন্য পাশে নিশ্চয়ই কুড হ্যাভ মানে
কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের 3 ফর্ম লাগবে। তাহলে দেখো দে কুড অ্যারেস্ট হবে কি না? হবে না। দে কুড বি অ্যারেস্ট হবে কি না? কুড বি অ্যারেস্ট কি হয় কি না? এমনি দেখো নর্মাল সেন্টেন্স চিন্তা করো, কুডের পর যখন একটা বি ভার্ব আছে, বি আছে অথবা হ্যাভ আছে, নিশ্চয়ই ভার্বের 3 ফর্ম লাগবে। এটা হবে না। কুড হ্যাভ অ্যারেস্টেড নাকি কুড বি অ্যারেস্টেড, কি দিবে তুমি আনসার? উত্তর নিশ্চয়ই দিয়ে দিবা ইয়েস। ইফ দ্য পুলিশ হ্যাড কাম আর্লিয়ার দে কুড হ্যাভ অ্যারেস্টেড দ্য বার্গলার। দে কুড হ্যাভ অ্যারেস্টেড দ্য বার্গলার। যদি পুলিশ আগে আসতো তারা চোরকে হয়তো ধরতে পারতো। যেহেতু ইফযুক্ত অংশ পাস্ট পারফেক্ট আছে, তাহলে ওই পাশে হবে কুড, তারপর হ্যাভ, ভার্বের 3 ফর্ম। কুডের জায়গা মাইট হতে পারে, উড হতে পারে। নেক্সট আর একটা প্রশ্ন পাস্ট পারফেক্ট থেকেই, তবে ওই যে বলেছিলাম বাক্যের শুরুতে কি আসতে পারে? একটা হ্যাড আসতে পারে। হ্যাড আসলে পাস্ট ইনফিনিট মানে কি বলা যায়, ইন্টারোগেটিভ সেন্টেন্স না, যেহেতু বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন নাই, এখানেও দেখো কোথাও নাই, থাকবে না। বাক্যের মাঝে একটা কমা আছে, কমা থাকবে। ইফটা এখানে দুটো শব্দের কাজ করেছে, হেডের কাজও করেছে, ইফের কাজও করেছে। তাহলে তুমি ধরে নিবা হ্যাড আই, কিভাবে বুঝলাম? বাক্যের মাঝে কমা আছে। আবার এই হেডটা কিন্তু পাস্ট পারফেক্ট হেড, বুঝতে পারছি। হ্যাড নোন, নোন আছে, নো নিউ নোন, ফলে বাক্যটা পাস্ট পারফেক্ট। ইফ যদি অংশটা কোন টেন্স? পাস্ট পারফেক্ট। তাহলে হ্যাড আই নোন ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড, যদি আমি জানতাম তুমি বাইরে অপেক্ষা করছিলে, তাহলে হ্যাড আই নোন মানে কি? ইফ আই হ্যাড নোন। হ্যাড আই নোন মানে কি? ইফ আই হ্যাড নোন। তাহলে হ্যাড আই নোন ইউ আর ওয়েটিং আউটসাইড, তাহলে ইফ যুক্ত অংশ যেহেতু পাস্ট পারফেক্টে আছে, তাহলে অন্য পাশে নিশ্চয়ই সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের 3 ফর্ম হবে। সাবজেক্ট আছে তো আই, তাহলে হ্যাড ইনভাইটেড কি হবে ভাই? না। উড ইনভাইট, এই পাশে তো পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট থাকলে উড ইনভাইট কেন? উড বি কেন? উত্তর ডি, উড হ্যাভ ইনভাইটেড ইউ টু কাম ইন। যদি আমি জানতাম যে তুমি বাইরে অপেক্ষা করছিলে, তবে অবশ্যই কি লেখা আছে? আই উড হ্যাভ ইনভাইটেড ইউ টু কাম ইন, আমি তোমাকে ভিতরে এসে আসার কথা বলতাম। নেক্সট দেখো, এই পাশে ওনারা ফুল ব্লাঙ্ক রেখেছে, এই পাশে আনসার মানে একটা পাশ লিখে দিয়েছে ওনারা। হি উড হ্যাভ বিন এইবল টু পাস দ্য এক্সামিনেশন। তাহলে উড হ্যাভ ভার্বের 3 ফর্ম কখন থাকে? ইফ যুক্ত অংশ যখন পাস্ট পারফেক্ট থাকে। তাহলে পাস্ট পারফেক্ট কোনটা আছে? দেখো, ইফ হি স্টাডিড, পাস্ট ইনফিনিট টেন্স, ভুল। তারপর এটা কি পাস্ট পারফেক্ট ধরতে পারি? পারি, কিন্তু খেলা আছে তো। ওই যে উপরেরটা হ্যাড হি স্টাডিড মোর মানে কি? ইফ হি হ্যাড স্টাডিড মোর। এটা তো হয় না, এটা তো হবে না, উত্তর নিশ্চয়ই বি। হ্যাড হি স্টাডিড মোর মিন্স ইফ হি হ্যাড স্টাডিড মোর হি উড হ্যাভ বিন এইবল টু পাস দ্য এক্সামিনেশন। ইয়েস, চলে এসেছি আমরা প্রায় শেষ দিকে। ইন কেস আর আনলেস, এই দুটো শব্দের ব্যবহার একটু জানতে হবে, পরীক্ষা যেহেতু এসে থাকে এবং এসেছে, এগুলো ইফের সাথেই কানেক্টেড। দেখো, ইন কেস মানে এমন, ইফ মানে তো যদি, ইন কেস অর্থ কিন্তু আমরা অনেক ক্ষেত্রে যদি বলি, কিন্তু যদিটা একটু পার্থক্য আছে। যদিটা পার্থক্য কি? যদি আমি বলি এমন, ধরো তুমি কন্ডিশনাল সব পারো, কন্ডিশনাল সব পারো। এখন আমি তোমাকে বললাম ফয়জুল্লাহ স্যারের কন্ডিশনালের ক্লাসটা দেখে নিও, যদি তুমি ভুলে যাও। যদি তুমি কি? যদি তুমি ভুলে যাও। দেখো, আমি বাংলা যদি বলছি, কিন্তু এই যদি আর ইফে যদি এক না। কেন? দেখো, ইন কেস যদিটাকে বলা হয় সতর্কতামূলক যদি। কি যদি? সতর্কতামূলক যদি। মানে তুমি কন্ডিশনাল সেন্টেন্স এই টপিকটা ভালো করেই পারো, তুমি ফিল করছো। এখন তোমাকে বলা হয়েছে যে যদি তুমি কন্ডিশনাল সেন্টেন্স মানে টপিকটা ভুলে যাও, তবে তুমি ফয়জুল্লাহ স্যারের কন্ডিশনাল সেন্টেন্সের ভিডিওটা দেখে নিও। এই যদি মানে কি? তুমি পারো, যদি তুমি ভুলে যাও, মানে তোমার ভুলাটা নিশ্চয়তা নাই, তুমি ভুলতেও পারো, নাও ভুলতে পারো। যদি তুমি ভুলে যাও, তবে তুমি দেখে নিও। পরীক্ষা প্রশ্ন এসেছে এমন যে আমার ফোন নাম্বারটা লিখে রাখো, যদি তুমি ভুলে যাও। মানে আমি তোমাকে নাম্বার বললাম, এখন তুমি মুখস্থ করে নিচ্ছো। তুমি একবারে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তুমি খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। এখন তুমি নাম্বারটা মুখস্থ করে রাখছো, আমি বললাম যে না ভাই, নাম্বারটা লিখে রাখো, নাম্বারটা লিখে রাখো, যদি তুমি ভুলে যাও। যদি তুমি ভুলে যাও মানে কি? তুমি কি ভুলবা? না, এখানে বলা হচ্ছে আমার নাম্বারটা লিখে রাখো সতর্কতামূলকভাবে, যদি তুমি ভুলে যাও। মানে এই ইন কেস যদিটা মূলত সতর্কতামূলক কথাটাকে রেফার করে। আসো, আমি একটা সেন্টেন্স লিখবো। ধরো আমি বললাম যে, যেই বাংলাটা বললাম, আমি লিখলাম ধরো আই উইল রাইট ডাউন এভরিথিং। আমি সব কিছু লিখে রাখবো, মানে আমি ক্লাসে সব কিছু লিখে রাখবো। ইন কেস, এখানে আমরা যেহেতু ইন কেসটা বাক্যের মাঝে রাখছি, ফলে আর কমা লাগবে না। ইন কেস আই ফরগেট সামথিং, ইন কেস আই ফরগেট সামথিং। দেখো, ইন কেস দ্বারা কি বোঝাচ্ছে? সতর্কতামূলক যদি। তোমার আম্মু তোমাকে বললো বৃষ্টির সময় যে বাবা বা মা ছাতাটা নিয়ে বের হো, যদি বৃষ্টি হয়। মানে কি? বৃষ্টি কি হবে না?
তোমার আম্মু দেখছে আকাশের অবস্থা খুব বেশি ভালো না, ধরো ছাতাটা নিয়ে যাও, মানে কি তুমি ছাতাটা নিয়ে যাও, বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, সতর্কতামূলক এটা। তাহলে আই উইল রাইট ডাউন এভরিথিং, আমি সব কিছুই লিখে রাখবো। যদি আমি ভুলে যাই তার মানে আমার ভুলার সম্ভাবনা কিন্তু 50-50। নেক্সট, আনলেস মানে কি, এটাতে একটু কথা বলি। আজান শুরু হয়ে গেছে, হ্যাঁ আজানের উত্তর দিয়ে হবে একটু। আনলেস, দেখো আনলেস মানে হলো যদি না। আনলেস শব্দ অর্থ কি? যদি না। আনলেস শব্দ দুটা শব্দের কাজ করে, ইফ প্লাস নট, ইফ প্লাস নট দুটা শব্দের কাজ করে। আনলেস শব্দটা দুটা শব্দের কাজ করে, ইফ প্লাস নট। এটা সেন্টেন্স লিখি, you will fail, you will fail unless you work তো না পড়াশোনা, unless you study hard। দেখো you will fail, তুমি ফেল করবা, unless you study hard, যদি না তুমি ভালো করে পড়াশোনা করো। মানে কি, যদি তুমি ভালো করে পড়াশোনা না করো তবে তুমি ফেল করবা। তাহলে আনলেসের জায়গায় আমি এভাবে লিখতে পারি যে সেম কথা লিখবো, ইউ উইল ফেল ইফ ইউ ডু নট স্টাডি হার্ড। দেখো এই যে ইফ যুক্ত অংশ আর নেগেটিভ, ইফ প্লাস নেগেটিভ মানে কিন্তু আনলেসের মানে দেয়। তাহলে ইউ উইল ফেল আনলেস ইউ স্টাডি হার্ড, তুমি ফেল করবা যদি তুমি মানে কঠোর পরিশ্রম বেশি করে পড়াশোনা না করো। তো আনলেসের জায়গায় আমরা ইফ প্লাস নট ব্যবহার করি, মানে ইফ প্লাস নেগেটিভ যে মিনিংটা দেয় সেটাই আনলেসটা দেয়। আসো প্রশ্ন সমাধান করি, কয়েকটা প্রশ্ন আছে, 18-19। while going to office, while going to office, অফিসে যাওয়ার সময়ে কমা টেক ইউর আমব্রেলা, তোমার ছাতাটা নাও, ড্যাশ ইট রেইনস, যদি বৃষ্টি হয়। মানে উত্তর কি দিবা? ইন কেস, ইফ নট পারহ্যাপস, উত্তর নিশ্চয়ই ইন কেস। দেখো মানে অফিসে যাওয়ার সময়ে ছাতাটা তোমার নাও, তোমার আম্মু আব্বু বলতেছে টেক ইউর আমব্রেলা, তোমার ছাতাটা নাও যদি বৃষ্টি হয়। যদি বৃষ্টি হয় মানে কি? সতর্কতামূলক বৃষ্টি, বৃষ্টি হতেও পারে না হতে পারে, সতর্কতার স্বার্থে তোমাকে বলছে ছাতাটা নেওয়ার জন্য। এটাই while going to office take your umbrella in case it rains। 19 আসো, I will write down the phone number, আমি ফোন নাম্বারটা লিখে রাখবো, পরীক্ষা আসছে এটা। I will write down the phone number, আমি ফোন নাম্বারটা লিখে রাখবো। ড্যাশ আই ফরগেট, যদি আমি ভুলে যাই। যদি আমি ভুলে যাই মানে কি? ভুলার পসিবিলিটিও আছে, নাও আছে, কিন্তু সতর্কতার সাথে আমি লিখে রেখে দিই, অথবা আমার মোবাইলে সেভ করে রাখি। উত্তর হচ্ছে ইন কেস। I will write down the phone number in case I forget। আসো এই যে ইফ প্লাস আনলেসের মানে যে ইফ প্লাস নট, সেটা আমি লিখে রেখেছি। আনলেস মানে ইফ প্লাস নট। আনসার কি হবে? ইউ উইল নট সাকসিড ইন লাইফ, সাকসিড শব্দটা ভার্ব, আনলেস শব্দ যেহেতু নিজেই নেগেটিভ, খেয়াল রাখতে হবে ওই নেগেটিভ সেন্টেন্স আরেকটা নেগেটিভ ওয়ার্ড আসবে না কিন্তু, তাই। আসো, ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি সফল হবা না জীবনে। অর্থ পড়ো এই নাম্বার, আনলেস ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো। কেমন? আনলেস নিজেও তো একটা নেগেটিভ, একটা নট আসবে না। আনলেস নিজেই নেগেটিভ, একটা নট আসবে না। রইল কে? সি আর ডি কারেক্ট আনসারের মতো। এবার তুমি অর্থ যদি মিলাও, ডি নাম্বার, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হবা না। কি এটা কি মিলে? কঠোর পরিশ্রম করবা তুমি আর সফল হবা না, কিন্তু মিলে না। হ্যাঁ এমনটা ঘটতে পারে যে আমি কঠোর পরিশ্রম করলাম সফল হলাম না, নিশ্চয়ই এখানে কোনো ঘাটতি আছে, পিটফল আছে, হয়তো আমার স্ট্র্যাটেজি ভালো ছিল না, আমি যেভাবে পড়া দরকার ছিল সেভাবে পড়ি নাই, আমি যেভাবে কাজ করা দরকার ছিল সেভাবে করি নাই বা করতে পারি নাই। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে তুমি ফেল করবা। এটা গ্রামাটিক্যালি হয়তো ঠিক আছে, কিন্তু আসলে ঠিক নাই, অর্থ তো মিলে না। উত্তর নিশ্চয়ই সি। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল নট সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হবা না। এবং আনলেসের জায়গায় আমরা কি লিখতে পারি? একবার হুবহু লিখেছি, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, হুবহু কথা। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, ইউ উইল নট সাকসিড ইন লাইফ। দুটা প্রশ্ন আছে আরো তোমাদের জন্য, দেখো 21, 22, 23 ইজি কোশ্চেন। 21 কমা দিয়ে লেখা আছে হি ওন্ট হ্যাভ মাচ টু টক অ্যাবাউট। তাহলে দেখো ওন মিন্স উইল নট, ওন মানে কি? উইল নট। তো উইল নটের পর ভাবে বেসম আছে, আমরা বুঝতে পারছি ওই পাশে আছে ফিউচার ইনডেফিনিট। তাহলে এই পাশে কি দিব আমরা? চিন্তা করো। ইফ হি নট কামস, কি রে ভাই? ইফ হি নট কামস এই ধরনের কোনো প্যাটার্ন কি আছে? না। ইফ হি কামস, ইফ হি কামস। আর যদি নেগেটিভ করতে হয়, ইফ হির পর তো একটা কিছু একটা দিতে হবে, প্রেজেন্ট টেন্স হলে দিতে হবে ইফ হি ডাজন্ট কাম, আর পাস্ট টেন্স থাকলে দিতে হবে ইফ হি ডিড নট কাম, তাই না? তাহলে এই নাম্বার হচ্ছে না। আনলেস হি কামস, হতে পারে
রেখে দিলাম। ইফ হি ডিড নট কাম, ডিড নট কামকে আমরা দিতে পারবো কিনা বলো তো? এখানে উইল নট আছে ভাই, উইল নট থাকলে তো আমরা প্রেজেন্ট টেন্সে থাকতে হবে, তাহলে এটাও কাটা। আনলেস হি, এর আনলেস তো নিজে নেগেটিভ, ফ্লারটা নট হতে পারে না, তাহলে দেখো আমরা কেটে দিলাম কিন্তু একে একে, এ সি ডি কে রয়ে গেল বি, উত্তর বি। আনলেস হি কামস, যদি না সে আসে, মানে যদি সে না আসে, উই উইল নট হ্যাভ মাচ টু টক অ্যাবাউট, আমাদের কথা বলার কিছু নাই, আমরা খুব বেশি কথা বলবো না, এটা বোঝাচ্ছে। তাহলে উত্তর হচ্ছে বি, আনলেস হি কামস। এটার মানে হলো ইফ হি ডাজ নট কাম, এই আনলেস হি কামের মানে এটাই, ইফ হি ডাজ নট কাম। বুঝতে পেরেছি নিশ্চয়ই। নেক্সট 22, দ্য বয় ড্যাশ আনলেস হি অ্যাপোলোজাইজড সিনসিয়ারলি। দেখো আনলেস লেখা আছে, এই পাশে কোনো নেগেটিভ সেন্টেন্স নাই, এই পাশটা ফুল ঠিক আছে। অ্যাপোলোজাইজ শব্দটা মানে ক্ষমা, অ্যাপোলোজাইজ মানে কি, অ্যাপোলজিস চাওয়া মানে ক্ষমা চাওয়া, পাস্ট ইনডিফিনিট টেন্স লেখা আছে। তাহলে অন্য পাশে কি দিবা তুমি, ইফ যুক্ত অংশ। আনলেস মানে খেয়াল করতে হবে ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্স, তাহলে ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্সে এখানে লেখা আছে কি, পাস্ট ইনডিফিনিট, তাহলে ও পাশে নিশ্চয়ই উড কুড মাইট ভার্বের কোন ফর্ম লাগবে, বেস ফর্ম লাগবে। তাহলে দেখো দা বয়, দা বয়ের পর সাবজেক্ট লাগবে না, ভার্ব লাগবে না, দা বয় সাবজেক্ট ভার্ব আছে নাকি, নাই। দা বয় নট বি ফর উইল, কি রে ভাই কেমন বিষয়। দা বয় হ্যাভ রাখতে পারি, দা বয়ের সাথে কি হ্যাভ হবে কিনা সেটাও চিন্তা করার বিষয় আছে, নাকি দা বয় হ্যাজ, হ্যাঁ দা বয় হ্যাজ হতে পারে। কিন্তু আমরা খেয়াল করি তো এই পাশে ইফ যুক্ত অংশ যখন হয় পাস্ট ইনডিফিনিট, তখন অন্য পাশে কিন্তু উড কুড মাইট ভার্বের বেস ফর্ম লাগে, তাহলে নিশ্চয়ই আমরা হ্যাভও রাখবো না, হ্যাজও রাখবো না, উত্তর নিশ্চয়ই ডি। দ্য বয় উড নট বি ফরগিভেন, ছেলেটাকে ফরগিভেন করা হতো না, মানে ক্ষমা করে দেওয়া হতো না, আনলেস হি অ্যাপোলোজাইজ সিনসিয়ারলি, যদি সে খুব আন্তরিকতার সাথে ক্ষমা না চাইতো। এটা ট্রু, আন্তরিকতার সাথে ক্ষমা না চাইলে তাকে ক্ষমা করে দেওয়া হতো না। নেক্সট আনলেস দিয়ে প্রশ্ন শেষ দিকে আমরা, আনলেস আই ট্রাইড মাই বেস্ট, যদি আমার সেরাটা দিয়ে চেষ্টা না করতাম, ট্রাইড পাস্ট টেন্স আছে, বুঝতে পারছো, ইফ যুক্ত অংশ পাস্ট টেন্স আছে, তাহলে অন্য পাশে নিশ্চয়ই সাবজেক্ট পর উড কুড মাইট ভার্ব বেস ফর্ম লাগবে। তো দেখো ভাই এটা হবে না, এটা হবে না, বাকি দুটো হইতে পারে, কিন্তু খেয়াল করো কুডের পর কি মিসড হইতে পারে নাকি, আমরা জানি মডেল অক্সিলারি পর ভার্ব কোন ফর্ম হয়, বেস ফর্ম, এটা কিন্তু বেস ফর্ম না, ফলে উত্তর তো একটাই রয়ে গেছে। দেখো গ্রামাটিক্যাল পয়েন্টগুলো একটার সাথে আরেকটা খুব ভালো কানেক্টেড। তুমি যদি প্রিভিয়াস বিষয়গুলো ক্লাসগুলো ভালো করে দেখে থাকো, করে থাকো, তোমার জন্য অনেক কিছু বোঝা ছাড়াও আনসার করে ফেলা সম্ভব, অর্থ বোঝা ছাড়াও অনেক ক্ষেত্রে আনসার করে ফেলা সম্ভব হয়। আনলেস আই ট্রাইড মাই বেস্ট আই কুড মিস দ্য চান্স। ইয়েস, আমরা 3টা প্রশ্ন এটা দেখিয়ে তারপর তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা এসেছে, 2-3টা প্রশ্ন দেখিয়ে আমরা শেষ করে ফেলবো ক্লাসের একবারই শেষ দিকে, ট্রুলি শেষ দিকে। 3টা সেন্টেন্স তোমাদের, ধরো এইচএসসি এসএসসিতে আমরা কমপ্লিটিং সেন্টেন্স করতাম না, যদি তোমাদের করতে দেই, এখানে একটা খেলা আছে, ছোট সহজ বটে, তবে মানুষ ভুল করার চান্স আছে। ইফ আই ডু নট কমপ্লিট দ্য ওয়ার্ক, ধরো এটার আমি 1 নাম্বার সেন্টেন্স আকারে কাউন্ট করলাম, এটাকে 2, এটাকে 3। এখন 1 নাম্বারে তুমি ব্ল্যাঙ্কে কি লিখবা, ইফ আই ডোন্ট কমপ্লিট দ্য ওয়ার্ক, যদি আমি কাজটা কমপ্লিট না করি তাহলে কি লিখবা, আই উইল কি বলা যায়, পানিশ, আই উইল পানিশ নাকি আই উইল বি পানিশড। এই আমার সামনে যারা আছে তারা বলো দেখি আনসার কি হতে পারে। ইফ আই ডু নট কমপ্লিট দ্য ওয়ার্ক, কমা আই উইল পানিশ অর আই উইল বি পানিশড, চিন্তা করতে হবে। ইফ যুক্ত অংশ তো মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে অন্য পাশে তো ফিউচার ইনডিফিনিট টেন্স লাগবে, তাহলে আই উইল পানিশ দিয়ে দিলে কিন্তু খেলা শেষ হয়ে যাবে না। খেয়াল করতে হবে বাক্যটার মানে কি, যদি আমি কাজটা কমপ্লিট না করি তবে আমি পানিশ করব নাকি আমাকে পানিশ করা হবে, আমাকে করা হবে, কারণ কাজ শেষ করি নাই আমি, ফলটা ভোগ করতে হবে আমি, ফলে পেসিভ প্যাটার্ন নিতে হবে, তাহলে আই উইল বি পানিশড। নেক্সট, ইফ আই ডিড নট কমপ্লিট দ্য ওয়ার্ক, যদি আমি কাজটা শেষ না করতাম তাহলে তুমি কি দিবা, অপশন দিচ্ছি, আই উড পানিশ নাকি আই উড বি পানিশড। আশা করি এবার আর কারো কোনো কনফিউশন থাকবে না, এবার উত্তর নিশ্চয় উড বি পানিশডে তোমরা বলবা, কারণ কি, যদি আমি কাজটা শেষ না করতাম তাহলে আমাকে পানিশ করা হওয়ার কথা, তাই না? তাহলে এখানে বাক্যের অর্থের দিকে খেয়াল করতে হবে, যদি আমি কাজটা শেষ না করি তাহলে আই উইল পানিশ না, আই উইল পানিশ মানে কি আমি পানিশ করবো, কিন্তু আই উইল বি পানিশ মানে কি আমাকে পানিশ করা হবে। তাহলে সেকেন্ড সেন্টেন্সের অর্থ হচ্ছে এমন, যদি আমি কাজটা শেষ না করতাম তবে আমাকে পানিশ করা হতো, তার মানে কি আমি কাজ ঠিক সময় শেষ করছি, আমারে পানিশ করতে পারে নাই। থার্ড সেন্টেন্সে আসো, ইফ আই হ্যাড নট কমপ্লিটেড দ্য ওয়ার্ক, যদি আমি কাজটা শেষ করতে না পারতাম, একই মিনিং দেয়, পাস্ট পারফেক্ট আছে এই পাশে, তাহলে এই পাশে হবে কি, আই উড হ্যাভ পানিশড নাকি আই উড হ্যাভ
বিন পানিশড, বিন পানিশড লাগবে কিন্তু, কেমন? আমাকে আমাকে যদি আমি শেষ করতে না পারতাম তবে আমাকে পানিশ করা হতো, তার মানে কি আমি শেষ করে ফেলেছি, আমাকে পানিশ করার সুযোগ আর নাই। দুটো প্রশ্ন কোথায় এসেছে? মেডিকেল 19-20, মেডিকেল 13-14। দেখো কন্ডিশনালটা ইজি টপিক এবং প্রশ্ন এসেছে এখান থেকে। প্রথম প্রশ্ন লেখা আছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ কারেক্ট, কোন বাক্যটা ঠিক? এখানে প্রশ্নের মাঝে একটা প্রশ্ন আছে, খুব ভালো প্রশ্ন, কি সেটা দেখো। এই যে ওয়ান অফ, আমি পড়িয়েছিলাম ওয়ান অফের পর যখন নাউন থাকবে, ওয়ান অফের পর নাউনটা হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার। দেখো লেখা আছে ওয়ান অফের পর নাউনটা কিন্তু প্লুরাল, ওয়ান অফের পর নাউনটা প্লুরাল, সেন্টেন্সেস আর ভার্ব হবে সিঙ্গুলার। আমি পড়িয়েছিলাম, তোমাদেরকে বলেওছিলাম এটা পড়ার জন্য। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। ওয়ান অফের পর নাউনটা হয় প্লুরাল, ভার্ব হয় সিঙ্গুলার। এখানেও লেখা আছে দেখো ওয়ান অফের পর সেন্টেন্সেস, ওয়ান অফের পর নাউনটা প্লুরাল, ভার্ব কি সিঙ্গুলার। তাহলে আনসার করো, বোল্ড করে দেওয়া আছে আনসার তোমাদের জন্য। ইফ আই ওয়ান আ লেটারি, এখানে ওন বলা যাবে না, উচ্চারণ হলো ওয়ান, মানে এই যে উইন, উইন ভার্বের পাস্ট ফর্ম কিন্তু একবার উচ্চারণ ওয়ানের মতো। আমরা যে ও এনি ওয়ান বলি এক, সেটার উচ্চারণ মতো ওয়ান ওয়ান। তাহলে ইফ আই ওয়ান দ্য লটারি, ইফ এ ওয়ান দ্য লটারি, যদি আমি লটারি জিততাম, ইফ যদি অংশ পাস্ট ইনফিনিটিভ আছে সব জায়গায় দেখতে পাচ্ছি, ফলে কমার পরে সাবজেক্ট পর কি হবে? আই উড হওয়ার কথা ছিল। কি হওয়ার কথা ছিল? আই উড। এখন এখানে যদি উড না থাকে তখন কি করব? ইফ যুক্ত অংশ যেহেতু পাস্ট ইনফিনিটিভ আছে, অন্য পাশে নিশ্চয়ই সাবজেক্টের পর একটা কি থাকবে? উড, কুড, মাইট অথবা শুড ভার্বের বেস ফর্ম, এমনটা কিন্তু এখানে নাই। কিন্তু ইফ আই ওন আ লটারি, আই শেল বাই, আই উইল বাই, আই শেল বাই এ বিগ হাউস, আই বট। আনসার নিশ্চয়ই আসলে কোনোটা কারেক্ট না, একবার এক্স্যাক্টলি কারেক্ট না। তাহলে এটা বাদ, আগে আই উইল বাই আ বিগ হাউস, আই শেল বাই আ বিগ হাউস, আই শেল বাই আ বিগ হাউস, একই প্যাটার্নের কথা। ইফ আই ওয়ান দ্য লটারি, তাহলে দেখো আনসার কিন্তু একটাও না। তাহলে এখানে ট্রু আনসার হবে কি? ইফ আই ওয়ান দ্য লটারি, উত্তর হবে আই উড, আই উড। আমরা সি নাম্বার বলছিলাম প্রথমে, এটা আনসার হচ্ছে না। ইফ আই ওয়ান দ্য লটারি আই উড বাই, আই উড বাই আ বিগ হাউস। বাবা, মানে যদি আমি লটারি জিতি তাহলে আমি বড় একটা বাড়ি কিনবো, মানে এটা সব কল্পনা জগতের। মানে আমরা পড়ছি কি বলা যায়, কন্ডিশনাল সেন্টেন্স, কল্পনা প্রসূত সেন্টেন্সগুলোকে কল্পনা। ওই যে একবার এক ওয়াইফ আর কি টাকা ভাগ করতেছে, বলে আমি আমার হাজব্যান্ডের দিব হলো 10 লাখ টাকা। হাজব্যান্ড তো চরম খুশি হয়ে গেছে, বা আমার ওয়াইফ আমার 10 লাখ দিবে। তখন ওয়াইফ বলছে আমার ভাই, বড় ভাইরে দিব আমি 5 লাখ টাকা। এবার তো একটু হাজব্যান্ডের মন খারাপ হয়ে যাবে না, আয় আরে আমার দিব 10 লাখ, তার বাইরে দিব 5 লাখ, আমার বাবার দিব 10 লাখ। মানে ওয়াইফ খুব ভাগ করতেছে টাকা পয়সা। তখন ওয়াইফ হাজব্যান্ড জিজ্ঞেস করছে যে তুমি যে এত টাকা পয়সা ভাগ করতেছো এগুলো কোথা থেকে পাইছো? বলছে না এখনো পাই নাই, লটারি ধরছিলাম। লটারি ধরছে, ওই টাকা এখনো পায় নাই, হবে কি সেটা মানে লটারি দিতে জিতবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই, কিন্তু টাকা ভাগাভাগি হয়ে গেছে, বিষয়টা এমন আর কি। তাহলে ইফ আই ওয়ান দ্য লটারি আই উড বাই আ বিগ হাউস, যদি আমি লটারি জিতি তাহলে বড় একটা বাড়ি কিনবো, এমনটা। ছোটবেলার কল্পনার মতো, ছোটবেলায় আমরা কোনো কিছু দিয়ে বিল্ডিং সামনে দিয়ে হাঁটে গেলে কল্পনা করতাম যে এই বিল্ডিংটা কিনে ফেলবো, গাড়ি দেখলে গাড়ি কিনে ফেলতাম, মানে কল্পনা করে গাড়ি কিনে ফেলতাম, বাড়ি কিনে ফেলতাম, সব কিনে ফেলতাম। আচ্ছা নেক্সট, হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। এটা দিয়ে আমরা ক্লাস শেষ করে ফেলবো। দেখো ইফটা বাক্যের মাঝে আছে, ফলে কমাদের কোনো দরকার নাই। ইফ হি ট্রাইড, ইফ যুক্ত অংশ কোন টেন্স আছে? পাস্ট ইনডেফিনিট। ইফ যুক্ত অংশ যখন পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, অন্য পাশে কি যেন হয়? উড, কুড, মাইট ভার্বের বেস ফর্ম। এখন দেখো উড হ্যাভ বিন, এটা তোমরা চরম কাইটা দিবা, মাস্ট বিটারে কাইটা দিবা, রইল কে? উড আর কুড বি। কি দিবা? হি উড অ্যারেস্টেড, হি উড অ্যারেস্টেড কি হয় কি না? কি ভাই কেমনে? হি উড অ্যারেস্টেড তো হয় না, হি উড অ্যারেস্টেড হয় না, কারণ অ্যারেস্টেড ভার্বের তো পাস্ট টেন্স আছে। আমরা উডের সাথে একটা বি থাকলে ধরতে পারতাম এখানে কি, হি উড বি অ্যারেস্টেড, কিন্তু অর্থ আবার মিলতে হবে না, অর্থ মিলবে না। উত্তর হবে নিশ্চয়ই সি, হি কুড বি অ্যারেস্টেড ইফ হি ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। যদি সে চেষ্টা করতো দেশ ত্যাগের, হি কুড বি অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হতো। এই জন্য পেসিভ প্যাটার্নে লাগবে এখানে, হি কুড বি অ্যারেস্টেড, তাকে অ্যারেস্ট করা হতো। বুঝতে পারছি কি? তাহলে দেখো এই পাশে পাস্ট ইনডেফিনিট টেন্স লেখা আছে, তাহলে অন্য পাশে উড, কুড, মাইট ভার্বের বেস ফর্ম হবে। এখন যেহেতু বাক্যটা পেসিভ প্যাটার্নে লাগবে, এই জন্য আমরা কুড বি নিতে হবে। বুঝতে পেরেছি আশা করি। ইফ হি ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি হি কুড বি অ্যারেস্টেড, যদি সে দেশ থেকে চেষ্টা করতো তবে তাকে অ্যারেস্ট করা হতো।
এই ছিল তোমাদের সাথে আমাদের আজকের ক্লাস। আশা করি তোমাদেরকে কন্ডিশনাল দিয়ে যা যা প্রশ্ন আসতে পারে, জটিল, কঠিন, কনফিউজিং, সব বোঝাতে পেরেছি। আবারও বলছি, কন্ডিশন মিন্স শর্তযুক্ত বাক্য। কন্ডিশনাল 4 প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। জিরো অ্যান্ড ফার্স্ট কন্ডিশনালকে বলা হয় রিয়েল কন্ডিশনাল, মানে বাস্তব কন্ডিশনাল। সেকেন্ড আর থার্ডকে বলি আমরা আনরিয়েল কন্ডিশনাল। এবং আনরিয়েল কন্ডিশনালে খেয়াল রাখতে হবে কখনো ওয়াজ হয় না, অক্সিলারি ভার্ব আকারে ওয়ার হয়ে যায়। এবং ইফের জায়গায় কি যেন হতে পারে? ইফের জায়গায় ওয়ার হতে পারে, হ্যাড হতে পারে এবং শুড হতে পারে। পরীক্ষায় এসেছে। এবং খেয়াল রাখতে হবে কন্ডিশনাল সেন্টেন্স যখন ইফ দিয়ে শুরু হয় বা ইফের জায়গায় যারা বসে, বাক্যের মাঝেটা কি থাকবে যেন? কমা থাকবে। জিরো কন্ডিশনালে আমরা পড়ে এসেছি যে জিরো কন্ডিশনাল মিন্স ইফ যুক্ত অংশে প্রেজেন্ট টেন্স হলে অন্য পাশেও প্রেজেন্ট টেন্স হবে, যখন বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য হয়। তবে পরীক্ষা যদি প্রেজেন্ট ফিউচার দুটো একসাথেই থাকে তবে আমরা প্রেজেন্টকে কাউন্ট করব। তবে মোস্ট অফ দ্য কেসেস পরীক্ষায় প্রেজেন্ট ফিউচার একসাথে থাকবে না। আবার যদি প্রেজেন্ট না থেকে শুধু ফিউচার থাকে তখন আমরা ফিউচার টেন্সকে কাউন্ট করব। আর ফার্স্ট কন্ডিশন যেটা, ইফ যুক্ত অংশ প্রেজেন্ট ইনফিনিট হলে অন্য পাশে ফিউচার ইনফিনিট টেন্স হয়। ইফ যুক্ত অংশ পাস্ট ইনফিনিট টেন্স হলে অন্য পাশে উড, কুড, মাইট ভার্বের বেস ফর্ম হয়। তবে খেয়াল করতে হবে হ্যাড থাকলেই যেন পাস্ট পারফেক্ট না, হেড থাকলে তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকলে পাস্ট পারফেক্ট। সতর্কতা। তারপর ইফ যুক্ত অংশ যখন হয় পাস্ট পারফেক্ট, অন্য পাশে হয় উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা দেন আমরা পড়েছিলাম ইন কেস আর আনলেস। আনলেস শব্দটা ইফ প্লাস নট, মানে ইফ যুক্ত নেগেটিভ সেন্টেন্সের কথা বোঝায়। আনলেস যেই বাক্যে থাকবে সেখানে অবশ্যই একটা নট বসানো যাবে না। ইন কেস অর্থ যদি, বাংলা অর্থ যদি, তবে সেটা মূলত সতর্কতামূলক। যদি লাইক ছাতাটা নিয়ে যাও যদি বৃষ্টি পড়ে। এখন বৃষ্টি পড়বে কিনা নিশ্চয়তা নেই, সতর্কতার স্বার্থে ছাতাটা নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, তখন আমরা ইন কেস ব্যবহার করি। অ্যান্ড লাস্ট আমরা বলেছিলাম আমরা যখন জিরো কন্ডিশনাল বলো, প্রেজেন্ট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড যে কন্ডিশনালে করি, বাক্যের অর্থের দিকে যদি একটু খেয়াল রাখা যায় তবে একেবারে নিরাপদ থাকা যাবে। তো ভালো থাকবে তোমরা সবাই। কারো কোনো কনফিউশন থাকলে এই টপিক নিয়ে বুঝতে নিশ্চয়ই আমার সাথে কানেক্ট করার সুযোগ আছে, আমাদেরকে প্রশ্ন করার সুযোগ আছে। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।